হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই গল্পটা কোরিয়ার এক অভিশপ্ত স্কুলের গল্প, যেখানে জুড়ে আছে স্কুলের ছাত্রছাত্রীরা, স্কুলের শিক্ষকরা আর তাদের সাথে একজন ভয়ঙ্কর কালো জাদুকর মহিলা। তবে এই অভিশপ্ত স্কুলের পেছনের রহস্য কি সেটা কেউ জানে না। আমি ইন্ট্রোতে এই সিনেমার সম্পর্কে আপনাদের কিছুই বলবো না, শুধু বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই সিনেমাতে ক্যারেক্টার সংখ্যা একটু বেশি, তাই সিনেমাটি দেখার সময় আপনারা আমার কথায় এবং ক্যারেক্টারের ফেসের দিকে ভালো করে নজর রাখবেন, যাতে আপনারা ক্যারেক্টারগুলোর সাথে পরিচিত হয়ে নিতে পারেন। একবার ক্যারেক্টারগুলোর সাথে পরিচিত হয়ে যাওয়ার পর আপনি সিনেমার মধ্যে পুরোপুরি ঢুকে যাবেন। আর এটা এমন একটা সিনেমা, এই সিনেমার মধ্যে আপনি একবার ঢুকে গেলে 1 মিনিটের জন্য অন্য কোথাও চোখ ফেরাতে পারবেন না। তো চলুন তাহলে আর দেরি না করে রহস্যময় এই গল্পে প্রবেশ করা যাক। গল্পটা শুরু হয় অনেক বড় একটা স্কুল দেখে। আমরা একটা ছেলেকে দেখতে পাই, তার নাম হচ্ছে হিমিন। হিমিন এই স্কুলে নতুন ভর্তি হয়েছে। আজ তার স্কুলের প্রথম দিন ছিল, এজন্য সে খুব খুশি মনে স্কুলে যাচ্ছিল। তবে সে এতক্ষণ ভাবছিল ঠিক সময় মতো সে স্কুলে পৌঁছে যাবে, কিন্তু একটু পরে সে ঘড়ির দিকে তাকিয়ে দেখতে পায় তার স্কুলে আসতে নির্দিষ্ট টাইমের থেকে একটু দেরি হয়ে গেছে। তাই সে দৌড়াচ্ছিল যাতে সে তাড়াতাড়ি করে স্কুলে ঢুকতে পারে। যেহেতু তার আজ প্রথম দিন ছিল, তাই সে কোনোভাবেই চাচ্ছিল না দেরি করতে। এবার হিমিন সম্পর্কে আপনাদের আগে থেকে কিছু কথা বলে রাখি। হিমিনের মধ্যে একটা বিশেষ ক্ষমতা আছে। হিমিন আত্মাদের দেখতে পায় এবং তাদের সঙ্গে কথাও বলতে পারে। এমনকি সে ইচ্ছা করলে কোনো মানুষকে এই দুনিয়া থেকে আত্মাদের দুনিয়াতেও পাঠাতে পারে। সে এইসব শক্তি তার পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে তার ভেতরে যে এই শক্তি আছে সে সম্পর্কে সে কিছুই জানে না। মানে সোজা কথায় সে বাকি 8-10 জন ছেলেদের মতো নিজেকে একজন সাধারণ মানুষই মনে করে। তো ক্লাসে লেট হয়ে যাচ্ছিল, তাই হিমিন তাড়াহুড়া করে ঢোকার সময় স্কুল গেটে তার ক্লাসমেট জেমিনের সঙ্গে তার দেখা হয়। আর এই জেমিনের মধ্যেও হিমিনের মতো আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল কিছু শক্তি আছে, কিন্তু সেও তার এই শক্তি সঠিকভাবে কাজে লাগাতে পারে না। তো যাই হোক, ওরা যে স্কুলে ভর্তি হয়েছে এই স্কুলটা ছিল বৌদ্ধদের স্কুল। গেটে তাদের সঙ্গে একজনের দেখা হয়। তিনি জেমিনকে পেছন দিক থেকে ডাকেন। জেমিন তার কাছে গেলে সে বলে, তোমার বাড়িতে অনেক কাছে, তারপরও তুমি এত দেরি করে আসো কেন প্রতিদিন? সেই লোক যখন জেমিনের সঙ্গে কথা বলছিল সেই ফাঁকে হিমিন স্কুলের ভেতরে ঢোকার চেষ্টা করে। এদিকে এই লোকটি জেমিনকে স্কুলে দেরি করে আসা নিয়ে অনেক কথা শোনাতে থাকে, আর লাস্টে বলে, নেক্সট টাইম তুমি যদি দেরি করে আসো তাহলে আমি তোমাকে স্কুলে ঢুকতে দিব না। এরপর মুখ ভার করে জেমিন ভেতরে চলে যায়। এরপর হিমিন সেখান থেকে কেটে পড়ার চেষ্টা করলে লোকটি তাকে ধরে ফেলে। আসলে তিনি এই স্কুলের একজন শিক্ষক ছিলেন, এজন্য সবাই তার চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করছিল। তো এরপর টিচার হিমিনের সঙ্গে কথা বলে জানতে পারে সে একজন নতুন স্টুডেন্ট। সে এখনো পর্যন্ত তার ক্লাসে যোগ দেয়নি, কারণ আজকেই তার স্কুলের প্রথম দিন। হিমিন তখন বলে, আমি আমার ক্লাস টিচারের সঙ্গে কথা বলে নেব, দয়া করে আপনি আমাকে এখন যেতে দিন, না হলে ক্লাসে যেতে আমার আরো দেরি হয়ে যাবে। টিচার তার কথা শুনে বলে, আমি তোমার ক্লাস টিচার, তুমি এখানে এক পাশে দাঁড়াও। তখন সেখানে আগে থেকে আরেকটা মেয়ে দাঁড়িয়েছিল, তার নাম হচ্ছে সোল। এই সোল নামের মেয়েটি পড়াশোনায় অনেক ভালো এবং অনেক শান্ত প্রকৃতির ভদ্র একটা মেয়ে। সে অন্য মেয়েদের থেকে একটু আলাদা, আর তার ভেতরেও আত্মা দেখার ক্ষমতা রয়েছে। এখন যে 3 জন ক্যারেক্টারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম, এই স্কুলের মধ্যে শুধুমাত্র এই 3 জনের মধ্যেই আত্মা দেখার ক্ষমতা রয়েছে। যাই হোক, সোল হিমিনকে চুপি চুপি বলে, চিন্তা করো না, উনি আমাদের টিচার, তবে উনি খুব ভালো একজন মানুষ, কখনো উনি আমাদের উপর রাগ করেন না। এরপর যথারীতি তাই হয়। টিচার তাদের উপর কোনো রাগ না করে তাদের ক্লাসরুমে যেতে দেয়। এরপর তাদের ক্লাসে দেখানো হয় হিমিনের যেহেতু আজ স্কুলে প্রথম দিন ছিল, তাই তার ক্লাসের সবার সঙ্গে পরিচয় পর্ব হয়। তারপর সে যখন তার সম্পর্কে সবাইকে বলছিল, তখন সে হঠাৎ করে ক্লাসে একটা অনেক সুন্দরী মেয়েকে দেখতে পায়, আর এই মেয়েটার নাম হচ্ছে সিয়াং। প্রথম দেখাতে হিমিনের সিয়াংকে অনেক ভালো লাগে। সিয়াং ছিল এই স্কুলের সব থেকে সুন্দরী মেয়ে, কিন্তু তার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যার জন্য সে সবসময় চুপচাপ আর উদাস হয়ে থাকে। দেখতে থাকুন, তার এই উদাস মনের কারণ একটু পরেই জানতে পারবেন। হিমিন সিয়াংকে এমন উদাস অবস্থায় দেখে তার সঙ্গে কথা বলার ইচ্ছা থাকলেও বলতে পারে না। যাই হোক, টিচার হিমিনকে তার জায়গায় গিয়ে বসতে বলে। হিমিন যখন তার জায়গায় বসার জন্য এগিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ করে জানলা দিয়ে এক আত্মার চুল সিয়াং এর দিকে এগিয়ে আসতে যাচ্ছিল। এটা দেখে সে দৌড়ে সিয়াংকে বাঁচানোর জন্য জানলার কাছে যায় আর তাকে বাঁচিয়ে নেয়। হিমিনের এমন অদ্ভুত আচরণ দেখে সিয়াং বলে, তোমার কি হয়েছে, তুমি এমন করছো কেন? তখন সেখানে থাকা বাকি ছাত্রছাত্রীরা হিমিনকে নিয়ে হাসাহাসি করতে থাকে। এরপর হিমিন নিজের জায়গায় গিয়ে বসে পড়ে। এরপর স্কুলের ক্লাস শুরু হয়। ক্লাস শেষে টিচার চলে গেলে হিমিন সিয়াং এর কাছে তার এমন আচরণের জন্য ক্ষমা চায়, কিন্তু সিয়াং তার কোনো কথার জবাব
না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর টিফিন টাইমে দেখা যায় সোল তার লাঞ্চ করার জন্য যাচ্ছিল, সেখানে কিছু বখাটে ছেলে তার লাঞ্চ বক্সটা নিয়ে তাকে হয়রানি করে। আসলে এই বখাটে ছেলেগুলো স্কুলের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে বিভিন্নভাবে উত্তপ্ত করে। বলতে গেলে জুনিয়র স্টুডেন্টরা তাদের হাতে র্যাগিং অথবা বোলিং হওয়ার ভয়ে এক প্রকার পালিয়ে থাকে। আসলে এই গ্রুপটা স্কুলে আসেই অন্য সব ছাত্রছাত্রীকে জ্বালানোর জন্য। আর এই গ্রুপের লিডার হচ্ছে পার্ক নামের একটা ছেলে। যাই হোক, আজকে তারা সোলকে তার টিফিনের লাঞ্চ নিয়ে বিরক্ত করছিল। তখন হিমেন সেখানে চলে আসে আর সে সেই বখাটে ছেলেদেরকে বলে সোলের লাঞ্চ বক্সটা ফিরিয়ে দিতে। হিমেনের কথা মতো তারা লাঞ্চ বক্সটা ফিরিয়ে দেয় ঠিকই, কিন্তু সেটা নষ্ট করে দেয়। হিমেন এটা দেখে সেই বখাটে ছেলেদেরকে লাঞ্চ বক্সের জন্য সোলকে টাকা দিতে বলে। লাঞ্চ বক্সটার যা দাম সেই টাকাটা তাদের দিতে হবে। সে তাদেরকে আরো বলে, যদি তোমরা ওর টাকা না দাও তাহলে আমি তোমাদের এভাবে এখান থেকে যেতে দিব না। হিমেনের কথা শুনে তাদের খুব রাগ হয় এবং তারা হিমেনকে জিজ্ঞেস করে, তুমি আসলে কে? তাছাড়া তোমার আমাদের সঙ্গে এভাবে কথা বলার সাহস হলো কিভাবে? তখন দেখা যায় সেখানে সিয়াং চলে আসে আর সে এসে বখাটে দলের লিডার পার্ককে বলে, পার্ক তুমি কি কখনোই ঠিক হবে না? তুমি এত বড় হওয়ার পরেও শিশুদের মতো আচরণ কিভাবে করতে পারো? জুনিয়র স্টুডেন্টদের সাথে আগেরবার যে ঝামেলা করেছিলে সেই ঝামেলার রেস্টটাই এখনো কাটেনি। বলতে গেলে তুমি এত বড় একটা বিপদ থেকে বেঁচে গেছো, তারপরও তোমার কি শিক্ষা হয়নি? এই কথাগুলো শুনে পার্ক আপাতত এখান থেকে চলে যায়। তবে এখানে একটা বিষয় আপনারা মনে রাখবেন, সিয়াং পার্ককে এত বড় বিপদের হাত থেকে বেঁচে গেছে বলে তাকে কিসের ইঙ্গিত দিল? এটাই হচ্ছে এই মুভির সব থেকে বড় টুইস্ট। অপেক্ষা করুন, এটা যথাসময়ে সামনে আসবে। এরপর হিমেন খেয়াল করে সিয়াং এর ডায়েরিটা সেখানে সে ভুল করে রেখে গেছে। হিমেন তার ডায়েরিটা নিজের কাছে রাখে আর ভাবে সিয়াং এর সঙ্গে দেখা হলে সে ডায়েরিটা তাকে চকলেটের সঙ্গে ফিরিয়ে দেবে। তো যাই হোক, এরপর আমাদের একজন মহিলাকে দেখানো হয়। এই মহিলার নাম আয়ন। সে ব্ল্যাক ম্যাজিক করতো। এই আয়ন নামের মহিলাটির সম্পর্কে পরবর্তীতে আরো তথ্য জানানো হবে। তো আয়ন একটা দোকানে যায় কিছু বাজার করার জন্য, কিন্তু ওই দোকানদার আগে থেকে জানতো আয়ন ব্ল্যাক ম্যাজিক করে, তাই সে তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে তাকে বলে, কোনো কালো জাদুকরের কাছে আমি আমার দোকানের মাল বিক্রি করব না। এই কথা বলে সে আয়নকে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু আয়ন যাওয়ার আগে দোকানদারকে বলে, তুমি আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করে কাজটা ভালো করোনি। এরপর সে যাওয়ার সময় সেখানে দাঁড়িয়ে কিছু মন্ত্র পড়ে সেখান থেকে চলে যায়। আর এই মহিলা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই দোকানদারের মুখটা ফুলে তার চেহারাটা পরিবর্তন হতে শুরু করে। তার চোখ দুটো যেন বেরিয়ে আসছিল আর তার গলায় যেন কিছু একটা আটকে গেছে। সে খুব কষ্ট পাচ্ছিল। একটু পরেই তার মুখ থেকে একটা ব্যাঙ বেরিয়ে আসে। এটা দেখে সে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। মানে বোঝা গেল এই আউন নামের মহিলাটি কোনো সাধারণ মহিলা নয়। সে তার কালো জাদুর মাধ্যমে যে কোনো মানুষকে তার বশে আনতে পারে এবং চাইলে তাকে মেরে ফেলার ক্ষমতাও তার আছে। এদিকে হিমেন সিয়াং এর ডায়েরিটা খুলে সেখানে একটা ছবি দেখতে পায়, কিন্তু হঠাৎ করে সেই ছবিটা ডায়েরির ভেতর থেকে হাওয়ায় উড়ে যায়। হিমেন তখন তার সামনের রুমের দিকে তাকিয়ে কিছু একটা অনুভব করে আর সে ফিল করে এখানে কোনো কিছু একটা আছে যেটা তাকে দেখতেই হবে। ঠিক তখনই সেখান থেকে জেমিন বেরিয়ে আসে। জেমিন মানে হচ্ছে সেই মেয়েটি আজ সকালে যার সাথে হিমেনের স্কুলে ঢোকার পথে দেখা হয়েছিল। তাকে দেখে হিমেন বলে, তুমি কি এখানে এইমাত্র কিছু দেখেছো? জেমিন হিমেনকে বলে, তুমি আমাকে ভালো করে দেখো, তুমি যেটা ভাবছো আমি সেই সম্পর্কে কিছুই জানি না। হিমেন তখন জেমিনকে আবার জিজ্ঞেস করে, তুমি কি আসলে এখানে কিছু দেখোনি? জেমিন তখন বলে, আমি আসলে বুঝতে পারছি না তুমি কি দেখার কথা বলছো। তুমি যেভাবে আমার কাছে জিজ্ঞেস করছো এটা শুনে তো আমার ভয় লেগে যাচ্ছে। জেমিন আরো বলে, আমি আসলে সাধারণ একজন স্টুডেন্ট, দয়া করে তুমি আমাকে এখান থেকে যেতে দাও। হিমেন তখন বলে, যাও, আমি তো তোমাকে আটকাচ্ছি না। এদিকে সোল অডিটোরিয়ামে সে বখাটে ছেলেদের সঙ্গে কথা বলছিল। আপনাদের আবারও মনে করিয়ে দিচ্ছি, সোল মানে হচ্ছে সেই মেয়েটা যাকে আপনারা আজ সকালে হিমেনের বাসায় দেখেছিলেন। সে বখাটে ছেলেদের সঙ্গে কথা বলছিল আর তাদের এই কথা বলা দূর থেকে একটা মেয়ে শুনছিল। এই মেয়েটার নাম ইরিন। এই ইরিন নামের মেয়েটিকে গল্পে একজন রহস্যময়ী নারী হিসেবে দেখানো হয়েছে। অন্যদিকে হিমেন সিয়াং এর ডায়েরিটা হাতে নিয়ে দেখছিল আর ভাবছিল সে কিভাবে সিয়াংকে এই ডায়েরিটা ফেরত দিবে। তখনই সে সিয়াংকে দেখতে পায়। সে ক্লাসরুমের বাইরে টিচারের সঙ্গে কথা বলছে। এটা দেখে হিমেন দ্রুত ক্লাসে গিয়ে ব্যাগটা নিয়ে সিয়াং এর ডায়েরিটা ফেরত দেওয়ার জন্য দৌড়াতে থাকে। আর ঠিক তখনই সে অসাবধানতা বশত একটা মেয়ের সাথে ধাক্কা খায়। এই মেয়েটা ছিল ইরিন। হিমেন ইরিনকে সরি বলে সিয়াং এর দিকে এগিয়ে যায়। আসলে ইরিন সোলের বান্ধবী ছিল আর সে এই স্কুলের রহস্যের ব্যাপারে অনেক কিছু জানতো। আর সে হিমেনকে দেখে মনে মনে বলে, এতদিন যে সময়টার জন্য অপেক্ষা করা হচ্ছিল সেই সময়টা এসে গেছে। একটু পরেই আমরা সেই বখাটে ছেলেদেরকে দেখি যারা প্রথমে লাঞ্চ বক্স নিয়ে সোলের সঙ্গে ঝামেলা করছিল। তাদের 5 জনের একটা গ্রুপ ছিল আর তাদের মধ্যে 4 জন ছেলে ছিল আর একজন মেয়ে ছিল। তাদের মধ্যে একটা ছেলে ফোনে একটা ভিডিও দেখছিল যেখানে সবাই মিলে একটা মেয়েকে বিরক্ত করছিল। তখন তাদের গ্রুপে সেই মেয়েটা ভিডিও দেখতে থাকা ছেলেটাকে একটা থাপ্পড় মারে আর বলে, তুমি এক্ষুনি এই ভিডিওটা ফোন থেকে ডিলিট করে দাও। এত কিছুর পরেও তোমার শিক্ষা হয়নি,
তাই না? আর এই ভিডিও যেন তোমাকে আর কখনো দেখতে না দেখি। তখন ছেলেটা মেয়েটার গায়ে হাত তুলতে যায়, তখন সেখানে গ্রুপের লিডার পার্ক চলে আসে আর সে মেয়েটার পক্ষ নিয়ে বলে ও ঠিক কথা বলছে, আমি যেন আজকের পর থেকে আর কোনোদিন এই ভিডিও তোর ফোনে না দেখি। তখনই তাদের গ্রুপের আরেকটা ছেলে তাদেরকে শান্ত করে বলে আজ রাতে একটা পার্টি করলে কেমন হয়? সোল নামের মেয়েটি পার্টির সমস্ত খরচ দিবে, তো তার টাকা দিয়ে আজ রাতে মজা করা যেতেই পারে। এই কথা শুনে তাদের গ্রুপের সবাই তার কথায় সম্মতি দেয়। এই জন্য আজ রাতের বেলা তারা স্কুলে থেকে যায়। এদিকে আমরা আয়নকে দেখি সে দুজন মহিলার সঙ্গে কথা বলছিল। তখন ওই দুজন মহিলা আয়নকে বলে তুমি ব্ল্যাক ম্যাজিক করতে পারো তাই না? দয়া করে তুমি আমাদেরকে সাহায্য করো, আমরা তোমার কাছ থেকে এটা শিখতে চাই। তাদের কথা শুনে আয়ন বলে আমি ব্ল্যাক ম্যাজিক করা ছেড়ে দিয়েছি, তাই তোমরা এখান থেকে চলে যাও। তখন ওই দুজন মহিলা আয়নকে বলে তোমার মেয়ে কোথায়? আমরা তার সঙ্গে কথা বলতে চাই, সে নিশ্চয়ই এটা পারে। তুমি যদি আমাদেরকে না শেখাও তাহলে আমরা তার কাছ থেকেই শিখবো। তখন আয়ন একটু দূরে গাড়ির ভেতরে একজন লোককে দেখতে পায়। এই লোকটার নাম মই ইয়ং। আয়ন তাকে দেখে ভয় পেয়ে সঙ্গে সঙ্গে বাড়ির ভেতরে ঢুকে যায়, কারণ মই ইয়ং খারাপ আত্মাদেরকে তার নিজের বশে করে তাদের দুনিয়ায় পাঠাতে পারে। বলতে পারেন এই গল্পের সব থেকে বড় ব্ল্যাক ম্যাজিশিয়ান হচ্ছে এই মই ইয়ং নামের লোকটা। তবে তিনি এখন তার শক্তি ব্যবহার করে কোনো খারাপ কাজ করা থেকে সম্পূর্ণ বিরত আছেন। তিনি তার শক্তি ব্যবহার করে শুধুমাত্র ভালো কাজ করে থাকেন। তাহলে তো আয়নের তাকে দেখে ভয় পাওয়ার কথা না, সে তাকে দেখে কেন ভয় পেল এটা একটা রহস্য। এদিকে আমরা ওই স্কুলের প্রিন্সিপাল সুকে দেখতে পাই, আর এই প্রিন্সিপাল ছিল জেমিনের মা। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এরপর থেকে তাকে জেমিনের মা বলেই সম্বোধন করব। উনি জেমিনকে সেখানে ডাকে। জেমিন দেখে তার মা কি যেন করছে। জেমিনের কাছে এই সব কিছু কেমন যেন একটু অদ্ভুত লাগে, তাই সে তার মাকে জিজ্ঞেস করে তুমি এসব কি করছো আর আমাকেই বা এখানে কেন ডেকেছো? তখন তার মা জেমিনকে তার শক্তির ব্যাপারে বলে, যেটা জেমিন তার নানার কাছ থেকে পেয়েছে। জেমিনের মা তার মেয়েকে বলেন তোমার ভেতরে কিছু অলৌকিক ক্ষমতা রয়েছে যার মাধ্যমে তুমি মৃত আত্মাদের দেখতে পাবে। আমি জীবনে কোনোদিন তোমাকে এটা জানাইনি, কারণ জানানোর সময় হয়নি, কিন্তু এখন জানানোর সময় হয়ে গেছে, কারণ আজ রাতে তোমাকে তোমার ক্ষমতা ব্যবহার করে কিছু কাজ করতে হবে। জেমিন তখন তার মাকে বলে আজ রাতেই কেন এসব করতে হবে? এ কথা শুনে তার মা তাকে বলে তোমাদের স্কুলে খারাপ আত্মার জন্য বহুদিন ধরে অভিশপ্ত হয়ে আছে। আমরা আজ রাতেই ওই খারাপ আত্মাদের মারার জন্য জাল বিছিয়ে রাখবো, তা না হলে আমরা তাদেরকে মারতে পারবো না, আর তোমাদের স্কুল কখনো অভিশাপ মুক্ত হবে না। তাই এই ব্যাপারে তোমাকে সাহায্য করতে হবে। তোমার ভয়ের কোনো কারণ নেই। এই ব্যাপারে আমাদের সাহায্য করার জন্য অনেক বড় একজন তান্ত্রিক আমাদের সঙ্গে আছেন। মানে জেমিনের মা এখানে বড় তান্ত্রিক বলতে মই ইয়ংকে বোঝাচ্ছেন। জেমিনের মা আরো বলেন তাছাড়া আমি জানি তোমার ভেতরেও অনেক শক্তি আছে। আত্মারা বিভিন্নভাবে তোমার সামনে আসবে তোমাকে দুর্বল করার জন্য, কিন্তু এতে বরং তোমাকে দুর্বল না হয়ে শক্ত হতে হবে। তাহলে তুমি আত্মাদেরকে বিনাশ করতে পারবে আর এই স্কুলকে তাদের হাত থেকে মুক্ত করতে পারবে। আপনাদের তো আগেই বলেছি জেমিন তার শক্তির সঠিক ব্যবহার করতে পারে না, তাই তার মা তাকে একটা বিশেষ লাঠি দেয় আর তাকে বলে আত্মারা তোমাকে আক্রমণ করতে আসলে তুমি তোমার শক্তি আর এই লাঠি দ্বারা তাদেরকে প্রতিহত করবে। আর মনে রাখবে আমি এই স্কুলকে আত্মাদের হাত থেকে বাঁচানোর জন্য যে পরিকল্পনা করে রেখেছি সেটা তুমি কখনোই নষ্ট হতে দিবে না, কারণ তারা আমাদের এই কাজটাকে কোনোভাবেই সফল হতে দিবে না। কিন্তু তোমার মনে রাখতে হবে আমরা সবাই মিলে তাদের বিরুদ্ধে লড়াই করলে অবশ্যই এই স্কুলটাকে আত্মাদের হাত থেকে রক্ষা করতে পারবো। এদিকে সি ইয়াং হসপিটালে এসেছে তার বোনকে দেখার জন্য। তখন সে তার বোনের দিকে তাকিয়ে বলে তুমি তো তোমার জীবন নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেছো, কিন্তু আমাদের কথা তুমি একবারও ভাবোনি। আর এখান থেকে আমরা জানতে পারি সিয়াং এর বোন সুইসাইড করার চেষ্টা করেছিল আর এখন সে কমায় রয়েছে। হঠাৎ সিয়াং খেয়াল করে ব্যাগের ভিতরে তার ডায়েরিটা নেই। এটা দেখে সে খুব চিন্তায় পড়ে যায়, কারণ তার ওই ডায়েরির ভিতরে এমন কিছু আছে যেটা সে কাউকে জানাতে চায় না। তখন তার মনে পড়ে সে হয়তো ডায়েরিটা স্কুলে ফেলে এসেছে, তাই সে ডায়েরিটা আনতে আবার স্কুলের দিকে ফিরে যায়। এদিকে হিমেন সেই ডায়েরিটার দিকে তাকিয়েছিল। তখন সে একটা শব্দ শুনে জানলা দিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখে অনেকগুলো পাখি পাগলের মতো করছে, যেন খারাপ কিছু ঘটতে যাচ্ছে। আর বোবা প্রাণী সেটা আগে থেকেই আন্দাজ করতে পেরেছে। এরপর সে সিয়াং এর জন্য চকলেট কিনতে সুপার শপে যায় আর সেখান থেকে সে একটা হার্ট শেপের বক্স সহ চকলেট কেনে। কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা পার হয়ে রাত নেমে আসে আর এই বখাটে ছেলেগুলো পার্টি করার জন্য একটা ক্লাসরুমে ঢুকে পড়ে। তারা সবাই মিলে অনেক ধরনের আজে বাজে নেশা করছিল। হঠাৎ তাদের মধ্যে একজন বলে আজকে হঠাৎ করে কেন সোল
আমাদেরকে রাত পর্যন্ত এখানে অপেক্ষা করতে বলল। সে কিসের জন্য আমাদেরকে পার্টি দিতে চায়। তখন তাদের মধ্যে একজন ছেলে বলে, সে যেহেতু অপেক্ষা করতে বলেছে তাহলে অপেক্ষা করো, নিশ্চয়ই সে আমাদের জন্য কোনো সারপ্রাইজ রেডি রেখেছে। অপরদিকে আমরা সোল আর ইরিনকে দেখতে পাই, তারা ক্লাসরুমে ছিল। তখন সোল ইরিনকে বলছিল, তুমি যেমনটা বলেছিলে আমি তেমনটা করেছি, আমি তাদেরকে রাত পর্যন্ত অপেক্ষা করতে বলেছি, কিন্তু তুমি কেন আমাকে দিয়ে ওদেরকে রাত পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলে যে আমি ওদের সাথে এত রাতে স্কুলে দেখা করব আর ওদেরকে কেন পার্টি দেব? এটা আমার মাথায় ঢুকছে না, আমি কি এর কারণটা জানতে পারি? তখন ইরিন বলে, ঘাবড়ে যেও না, তুমি কি চাও ওই বখাটের ছেলেগুলো তোমাকে সবসময় পেরেশান করতে থাকুক? আমি তোমার সাথে আর এইসব হতে দেব না, আর একটু অপেক্ষা করো, 1 ঘন্টার মধ্যে স্কুলের সিকিউরিটি গার্ড রাউন্ড শুরু করবে আর তাদেরকে নেশা করতে অবস্থায় হাতে নাতে ধরে ফেলবে আর তাদেরকে এই স্কুল থেকে সাসপেন্ড করে দেবে, আর এরপর আর কখনোই স্কুলের র্যাগিং বা বোলিং হবে না। সোল তখন ব্যাপারটা বুঝতে পারে আর সেই জন্য ইরিনকে থ্যাঙ্কস জানায়, কিন্তু সে জানে না ইরিন তাকে উপরে উপরে এটা বোঝালেও তার মনে মনে অন্য প্ল্যান আছে। যাই হোক, এদিকে আমরা জেমিনকে দেখতে পাই। জেমিন আগে থেকে অন্য আরেকটা রুমে ছিল, কারণ আজ তার মা তাকে স্কুলে থাকতে বলেছিল। আর কিছুক্ষণের মধ্যে হিমেন সিয়াং এর জন্য চকলেট নিয়ে সেখানে চলে আসে যাতে সে সিয়াংকে সারপ্রাইজ দিতে পারে। জেমিন তখন হিমেনের উপস্থিতি টের পায়, সঙ্গে সঙ্গে সে তার মাকে ফোন করে বলে, এইমাত্র স্কুলে কেউ একজন ঢুকেছে। সো তার মেয়েকে সাহস দিয়ে বলে, ভয় পেও না, আমরা তোমার আশেপাশে আছি, তুমি শুধু মন দিয়ে তোমার কাজটা ঠিক মতো করো। তখন দেখা যায় স্কুলের বাইরে জেমিনের মা মইয়ং এর সঙ্গে গাড়িতে বসেছিল। সে মইয়ংকে একটা ছবি দেখিয়ে বলে, এটা আয়নের মেয়ের ছবি, সে এই স্কুলেই পড়াশোনা করত, কিন্তু স্কুলের ভেতরে তার নির্মম ভাবে মৃত্যু হয়। আমার মনে হয় এরপর থেকে স্কুলের ভেতরে অনেক খারাপ আত্মারা ঘুরে বেড়াচ্ছে, তাই তাদেরকে শেষ করার জন্য আমি জেমিনকে পাঠিয়েছি। অন্যদিকে হিমেন স্কুলে ঢুকে একটা লোককে দেখে, আর এই লোকটা ছিল স্কুলের ওয়াচম্যান। কিন্তু অবাক করার ব্যাপার হচ্ছে সে অনেক আগেই গলায় ফাঁসি দিয়ে মারা গিয়েছিল। হিমেন যেহেতু এই স্কুলে নতুন ছিল তাই সে এ সম্পর্কে কিছুই জানতো না, তাই সে তাকে সাধারণ মানুষই ভাবছিল। কিন্তু দেখতে দেখতে ওয়াচম্যান একটা ভয়ঙ্কর আত্মাতে পরিণত হয় আর সে হিমেনকে মারার জন্য আসে। হিমেন তখন তার হাত থেকে বাঁচার জন্য দৌড়ে এসে একটা ক্লাসরুমে লুকিয়ে পড়ে। এদিকে ওই বখাটে ছেলেরা ড্রিঙ্কস করছিল। তখন হঠাৎ করে তাদের আশেপাশের সবকিছু পরিবর্তন হতে শুরু করে। সেখানে দেখে এমন মনে হচ্ছিল যে কিছুক্ষণ আগেই হয়তো এই রুমে আগুন লেগেছিল। আর কিছুক্ষণ পরে তারা পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ তারা দেখতে পায় তারা কিছুক্ষণ আগে যে রুমটিতে ছিল এখন তারা সেই রুমটিতে নেই। এখন তারা আপনা আপনি অন্য একটি রুমে চলে এসেছে, আর তারা যে রুমটিতে এসেছে সেই রুমে একজন স্টুডেন্ট আগুনে পুড়ে মারা গিয়েছিল। এটা দেখে তারা ভয়ে ওখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে রুমের দরজা আপনা আপনি লক হয়ে গেছে আর সেটা তারা অনেক চেষ্টা করেও খুলতে পারে না। এজন্য তারা অনেক ভয় পেয়ে যায়, তারা চিৎকার করতে থাকে। অপরদিকে জেমিনের মা আর মইয়ং ওই ব্ল্যাক ম্যাজিক করা মহিলা আয়নের বাড়িতে যায়। আয়ন তাদেরকে আসতে দেখে তাদের ড্রাইভারকে মেরে তার গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন হঠাৎ করে পেছন দিক থেকে জেমিনের মার উপর একটা আত্মা এসে আক্রমণ করে, কিন্তু মইয়ং ছিল অনেক শক্তিশালী, তাই সে তার শক্তি দিয়ে সে আত্মাটাকে প্রতিহত করে আর তাদের দুনিয়ায় পাঠিয়ে দেয়। এরপর তারা দুজন মিলে আয়নকে খুঁজতে খুঁজতে তার রুমে যায়, কিন্তু আয়নকে তারা কোথাও খুঁজে পায় না। এরপর খুঁজতে খুঁজতে তারা এমন একটা রুমের মধ্যে যায় যেখানে আয়ন তার ব্ল্যাক ম্যাজিক করতো। আর সেখানে গিয়ে তাদের এমন মনে হচ্ছিল যে কাউকে মারার জন্য আয়ন হয়তো কোনো খারাপ আত্মার সাহায্য নিচ্ছে। এরপর জেমিনের মা আর মইয়ং বুঝতে পারে হয়তো ওই বখাটে ছেলেদের মারার জন্য আয়ন এই আত্মার সাহায্য নিচ্ছে, কারণ সেখানে সারি সারি 5টা পুতুল রাখা ছিল আর এই বখাটে ছেলেদের দলেও কিন্তু 5 জন লোক ছিল। এটা দেখে মইয়ং বুঝতে পারে আজ রাতে হয়তো ওই 5 জন মারা যেতে পারে। কিন্তু প্রশ্ন হলো আয়ন কেন ওই বখাটে ছেলেদেরকে মারতে চায়? তাই ওদের বাঁচানোর জন্য মইয়ং ওই আত্মার সঙ্গে লড়াই করার জন্য ওখানে থেকে যায় আর জেমিনের মাকে বলে, তুমি দ্রুত গিয়ে তোমার মেয়েকে বাঁচাও, হয়তো তোমার মেয়েরও বিপদ হতে পারে, কারণ সেই আত্মা প্রচন্ড শক্তিশালী, সে কাউকেই ছেড়ে দিবে না, তার পথে যে বাধা হয়ে দাঁড়াবে তাকেই সে মেরে ফেলবে, হতে পারে সে তোমার মেয়েকেও মেরে ফেলতে চাইবে। এ কথা শুনে জেমিনের মা তার মেয়েকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। এদিকে হঠাৎ করে ওই 5 জনের ভিতরে একজনের রক্তবমি হতে শুরু করে। তার বাকি বন্ধুরা তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু তার মুখ থেকে অঝরে রক্ত পড়তে থাকে। এই দৃশ্য দেখার মতো নয়। তখন তার বাকি বন্ধুরা ভয় পেয়ে যায় আর তখনই দরজাটা খুলে যায় আর তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আর যে ছেলেটা রক্তবমি করছিল সে রক্তবমি করতে করতে ওখানেই মারা যায়। এর মানে হলো বখাটে দলের 5 জনের মধ্যে থেকে একজন মারা গেল আর বাকি আছে 4 জন। এদিকে মইয়ং ওই আত্মার সঙ্গে লড়াই করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল। এরপর 5টা পুতুলের মধ্যে একটা পুতুল জ্বলে যায়, এর মানে একজনের মৃত্যু হয়েছে। এরপর আমরা দেখতে পাই সোল ইরিনকে বলছে, অনেক সময় তো পার হয়ে গেছে, চলো আমরা তাহলে এবার বাড়ি চলে যাই। এই কথা শুনে ইরিন বলে, যাবো তো অবশ্যই, তার আগে তোমার শরীরটা আমাকে দিয়ে যাও। আর তখনই
ইরিন হঠাৎ করে একটা আত্মাতে পরিণত হয়। এখান থেকে আমরা জানতে পারি ইরিন তো একজন মানুষই নয়, সে একজন আত্মা। এই কারণে তাকে শুধুমাত্র সোল ছাড়া আর কেউ দেখতে পেত না। তাই হিমিনের সঙ্গে যখন তার ধাক্কা লেগেছিল আর সে যখন তাকে দেখতে পায়, তখন ইরিন কিছুতেই বুঝতে পারছিল না হিমিন তাকে কিভাবে দেখতে পেল। কিন্তু আমরা তো আগে থেকে জানি হিমিনের ভেতরে আত্মাদের দেখতে পাওয়ার শক্তি ছিল। এদিকে জিমিন ওই স্কুলে হিমিনকে খুঁজে বেড়াচ্ছিল। ঠিক তখনই হিমিনের পেছন দিক থেকে একটা আত্মা এসে তার উপর আক্রমণ করে। সে আত্মাটির থেকে বাঁচার জন্য দৌড়ে পালাতে শুরু করে। ঠিক তখনই তার পেছনে আরো অনেকগুলো আত্মা একসঙ্গে আক্রমণ করতে দৌড়ে আসতে থাকে। কিন্তু জিমিন সময় মতো এসে সে তার মায়ের দেওয়া সেই বিশেষ লাঠিটির ব্যবহার করে আত্মাদেরকে প্রতিহত করতে সক্ষম হয়। অপরদিকে ওই চারজনের দল খুব ভয় পেয়ে আছে আর তারা সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু ওদের ভেতরে যে মেয়েটা ছিল সে আরো বেশি ভয় পেয়ে ওয়াশরুমে গিয়ে পালায়। কিন্তু হঠাৎ করে সেখানে ওদের সেই মৃত বন্ধুর আত্মা চলে আসে আর তার চেহারাটা খুব বিভৎস দেখায়। এটা দেখে সে প্রচন্ড ভয়ে চিৎকার করতে শুরু করে আর তখন ওই আত্মাটা মেয়েটাকে সেখানেই মেরে ফেলে। মেয়েটার চিৎকার শুনতে পেয়ে তার বাকি তিনজন বন্ধু সেখানে আসে। তারা সবাই এসে ততক্ষণে ওই মেয়েটার কাটা মাথা কমোডের মধ্যে দেখতে পায়। এটা দেখে বাকি তিনজন বন্ধু খুব ভয় পেয়ে যায় আর তারা সেখান থেকে পালিয়ে যায়। এদিকে বাকি চারটা পুতুলের মধ্যে আরো একটা পুতুলের গায়ে আগুন ধরে যায় আর সেই বখাটে দলের ছেলেগুলোকে দেখা যায় এখন তাদের মধ্যে বেঁচে আছে আর মাত্র তিনজন। তখন একটা কালো ছায়া এসে তাদের তিনজনের মধ্যে থেকে একজনকে টেনে নিয়ে যায় এবং তার পুরো শরীর পেঁচিয়ে ফেলে আর খুব বাজেভাবে তার ঘাড় উল্টে তাকে মেরে ফেলে। এটা দেখে বাকি দুজন প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল। ঠিক তখনই ছায়াটা আরেকজনের পেট দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হয়ে যায় আর তার মুখ থেকে বিভৎসভাবে রক্ত বের হতে শুরু করে আর সে সেখানেই মারা যায়। আর এবার একসঙ্গে দুটি পুতুল আগুনে জ্বলে যায়। এভাবেই একের পর এক হত্যাকাণ্ড চলছে স্কুলটিতে। এখন পাঁচজন বখাটের দলের মাত্র একজন বেঁচে আছে। আর তখন ঘটে আবার আরেক ঘটনা। মইয়ং নামে সেই ত্রান্তিক যে আত্মাদের সাথে লড়ছিল তার মুখ দিয়ে রক্ত বের হতে থাকে আর এটা দেখে আমরা বুঝতে পারি মইয়ং এর থেকে ওই আত্মার শক্তি বেশি ছিল। আর অবশেষে মইয়ং সেই আত্মার সঙ্গে না পেরে সেখানেই মারা যায়। এদিকে আমরা হিমিন আর জিমিনকে একসাথে দেখতে পাই। হিমিন আসলে এই সমস্ত ঘটনায় প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল, তাই সে স্কুল থেকে পালাতে চাচ্ছিল। ঠিক তখনই সে দেখতে পায় বিল্ডিং এর ছাদের উপরে সিয়াং দাঁড়িয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছিল কোনো আত্মা তাকে পজেস্ট করে নিয়েছে। দেখতে দেখতে সে বিল্ডিং এর ছাদ থেকে লাফ দেয় আর ভাগ্যক্রমে সে সুইমিং পুলে পড়ে যায়। হিমিন এটা দেখতে পেয়ে তাকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দিতে যায়, কিন্তু তখন জিমিন তাকে আটকায়। সে বলে এটা আত্মাদের কোনো চাল হতে পারে, তুমি পানিতে ঝাঁপ দেওয়া মানে তুমি আত্মাদের ফাঁদে ফেসে যাবে। তখনই সেখানে ইরিন চলে আসে। সে তার গলা পাল্টে পুরুষদের মতো গলায় তাকে বলে তুমি যদি সিয়াংকে বাঁচাতে চাও তাহলে এখনই ঝাঁপ দাও পানিতে, নইলে তুমি আর কখনোই সিয়াংকে বাঁচাতে পারবে না। ইরিন তাকে অনেক কথা বলে কনভিন্স করতে থাকে। আর হিমিন যেহেতু প্রথম দেখায় সিয়াংকে পছন্দ করে ফেলেছিল, তাই সে সিয়াংকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দেয় আর সঙ্গে সঙ্গে সুইমিং পুলের সমস্ত পানি কালো হয়ে যেতে শুরু করে। অপরদিকে দেখা যায় সেই শেষ বেঁচে থাকা ছেলেটিকে একটা আত্মা ধাওয়া করছে আর সে এসে তাকেও ভয়ানকভাবে মেরে ফেলে। এদিকে সুইমিং পুলে তখন একমাত্র জিমিন আর ইরিন দাঁড়িয়েছিল। ইরিন তখন বলে এখন তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, আমি তোমাকেও ভয়ঙ্কর ভাবে মেরে ফেলবো। জিমিন তখন প্রচন্ড ভয় পেতে থাকে আর তখনই ইরিন হুবহু জিমিনের মতো রূপ ধারণ করে আর জিমিনকেও মেরে ফেলতে চায়। কিন্তু তখনই স্কুলে জিমিনের মা চলে আসেন আর তিনি তন্ত্রমন্ত্রের সাহায্যে তার মেয়েকে বাঁচিয়ে নেন। এদিকে হিমিন তখনও সুইমিং পুলের ভেতরে ছিল। আস্তে আস্তে দেখা যায় সবকিছু অন্যরকম হয়ে যাচ্ছে। সে পানির নিচে সিয়াংকে খুঁজতে খুঁজতে অন্য একটা দুনিয়ায় পৌঁছে যায়। আর এখানে এসে হিমিন এমন কিছু জানতে পারে যেটা শুনলে আপনিও চমকে যাবেন। হিমিন তার চোখের সামনে ইরিনের শৈশব এবং যৌবন দেখতে পায়। আর ওই ব্ল্যাক ম্যাজিক করা মহিলা যার নাম আয়ুন, সে আসলে ইরিনের মা। ইরিনের মা তার মেয়ের পড়ার খরচ চালানোর জন্য আর তাকে ভালোভাবে মানুষ করার জন্য ব্ল্যাক ম্যাজিক করত, কিছু টাকা কামানোর তাগিদে। তবে এজন্য কেউ তাকে পছন্দ করত না। ইরিনের মাকে গ্রামের সবাই সুযোগ পেলেই অনেক আজে বাজে কথা শোনাতো। এমনকি ইরিনের স্কুলেও তাকে সবাই অপমান করত। আর তার মায়ের এমন কার্যকলাপে ইরিনকে সবার কাছ থেকে অনেক অপমানিত হতে হতো। আর স্কুলে তাকে সব থেকে ওই 5 জনের গ্রুপটা বেশি অপমান করত। আর এই স্কুলে সিয়াং এর বোনও পড়াশোনা করত, মানে যে এখন বর্তমানে হসপিটালে রয়েছে তার কথা বলছে। একদিন স্কুলে সে বখাটে ছেলেগুলোর দল সিয়াং এর বোনকে অনেক ডিস্টার্ব করছিল। সে তখন ভয়ে কান্না করছিল আর তখন ইরিন তাকে বাঁচাতে গিয়েছিল, কিন্তু তখন তারা ইরিনের সাথেও অনেক বাজে ব্যবহার করে। ইরিন আজকে প্রতিবাদ করায় এক
এক পর্যায়ে তাদের মাঝে অনেক ঝামেলা ঝগড়া বেঁধে যায়। এতে বখাটে দলের সদস্যরা আরো অনেক বেশি রেগে যায়। এরপর তারা 5 জন মিলে ইরিনকে জোর করে একটা রুমের মধ্যে নিয়ে যায় আর তাকে অনেক ভয় দেখায়, তার উপর অনেক টর্চার করে, এমনকি শেষ পর্যন্ত তারা তার জামা কাপড় খুলে ফেলে আর এই অবস্থায় তার ভিডিও ধারণ করে। এরপর ওই রুমের মধ্যে তাকে আটকে রেখে তারা সেখান থেকে চলে যায়। এই সব কিছু তারা আবার মোবাইলে রেকর্ডও করে। আর সেদিন ওই ভিডিওটাই ছেলেটা দেখছিল। সেদিন ওই রুমের মধ্যে একটা বাতি জ্বলছিল। তারা সেখান থেকে যাওয়ার পরে ওই বাতিটা সেখানে পড়ে আগুন ধরে যায়, কিন্তু বাইরের থেকে কেউ সেটা বুঝতেই পারে না, কারণ ততক্ষণে তারা সেখানে তাকে আটকে রেখে চলে গিয়েছিল। আর শেষ পর্যন্ত ইরিন সেই আগুনে পড়ে মারা যায়। আর সেদিনের পর থেকে ইরিনের আত্মা এই স্কুলে বন্দী হয়ে রয়েছে। ইরিনের মা তার মেয়েকে খুব ভালোবাসতেন, তাই সে যখন তার মেয়ের বিভৎস পোড়া লাশ দেখে তখন সে আর নিজেকে ঠিক রাখতে পারে না। তাই সে তার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। তাই সে সিদ্ধান্ত নেয় সে তার কালো জাদুর মাধ্যমে তার মেয়ের মধ্যে এমন শক্তি দিবে যাতে সে তার হত্যার প্রতিশোধ ভয়ঙ্কর ভাবে নিতে পারে। তারপর সে তার ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে আস্তে আস্তে তার মেয়ের আত্মাকে শক্তিশালী করতে শুরু করে, কিন্তু তার আত্মাকে সর্বোচ্চ শক্তিশালী করার জন্য একজন বিশেষ মানুষের প্রয়োজন ছিল যার মধ্যে প্রচুর পজিটিভ এনার্জি রয়েছে আর যে আত্মাদের দেখতে পারে এবং যে কোনো মানুষকে আত্মার দুনিয়াতে পাঠাতে পারে। আর সেই মানুষটি আর কেউ নয়, সে মানুষটি হচ্ছে হিমিন। হিমিন যখন আজকে প্রথমবার স্কুলে এসেছিল তখন থেকে ইরিনের আত্মা আরো বেশি শক্তিশালী হয়ে গেছে। আর এই কারণে ইরিন হিমিনকে প্রথমবার দেখে মনে মনে বলেছিল এবার প্রতিশোধ নেওয়ার সময় হয়ে গেছে। এছাড়া এই সিনেমার পরিচালক সিনেমার শুরু থেকে সিনেমার টুইস্ট সম্পর্কে কিছু কিছু ধারণা আমাদের দিয়ে গেছেন, যেমন স্কুলে সিয়াং পার্কে এত বড় বিপদের হাত থেকে বেঁচে গিয়েছে বলতে ইরিনের আগুনে পড়ে মৃত্যুর ব্যাপারটাই বুঝিয়েছিল, কারণ তাদের জন্যই ইরিনের আগুনে পড়ে মৃত্যু হয়েছে। আর ভাগ্যক্রমে তারা পুলিশের হাত থেকে বেঁচে গিয়েছিল। আর যখন স্কুলে পার্কের দলের ওই ছেলেটি ফোনে ইরিনের বাজেভাবে ধারণ করা ভিডিও দেখছিল তখন তাদের মধ্যে একটা মেয়ে তাকে নিষেধ করেছিল, কারণ তারা এই অতীতটা ভুলতে চাচ্ছিল। আর স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়ে সিয়াং এত সুন্দরী হওয়া সত্ত্বেও কেন সবসময় উদাস থাকতো, এর কারণ হচ্ছে এত বড় একটা ঘটনার রেশ সে এখনো কাটাতে পারেনি। প্লাস তার বোন যে সেই ঘটনার পর সুইসাইড করার চেষ্টা করেছিল আর সে এখন বর্তমানে হসপিটালে রয়েছে, এটাও তার উদাস থাকার কারণ হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে সিয়াং এর বোন কেন সুইসাইড করার চেষ্টা করেছিল। তার সাথে আপনাদের এটাও জানতে হবে স্কুলে আগুনে পড়ে একটা মেয়ের মৃত্যু হলো, তারপরেও সেই 5 জন বখাটে ছেলে পুলিশের হাত থেকে কিভাবে বেঁচে গিয়েছিল। এর উত্তর হচ্ছে ওই গ্রুপের 5 জন ছেলে প্রথমে সিয়াং এর বোনকে বিরক্ত করছিল, মানে যাকে বাঁচানোর জন্য ইরিনকে আগুনে পড়ে মরতে হয়েছে। তো এই ঘটনার পর সিয়াং এর বোন পুলিশের কাছে স্টেটমেন্ট দিয়েছিল যে ইরিনের মৃত্যুর বিষয়ে সে কিছুই জানে না, শুধুমাত্র এটা একটা দুর্ঘটনা, এর পেছনে কেউ দায়ী নয়। মানে ব্যাপারটা হয়েছে কি, ইরিনের মৃত্যুর পর পুলিশ যখন ইনভেস্টিগেশন করতে এসেছে তখন এই মেয়েটি অর্থাৎ সিয়াং এর বোন পুলিশকে মিথ্যা সাক্ষী দিয়েছে ওই 5 জন বখাটে দলের ভয়ে, কিন্তু এই কাজটি সে একদম ঠিক করেনি। কিন্তু এই বিষয়টার জন্য তার পরবর্তীতে অনেক খারাপ লাগে যে ইরিন তাকে বাঁচানোর চেষ্টা করলো কিন্তু সে তার হত্যার বিষয়ে মিথ্যা সাক্ষী দিল। এটার অনুতপ্ততা তাকে পুরোপুরি গ্রাস করে ফেলে এবং সে এক পর্যায়ে সুইসাইড করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তার বোন সিয়াং তাকে বাঁচানোর চেষ্টা করেছিল, যার কারণে এখন সে হসপিটালে ভর্তি হয়েছে। তবে সে সুইসাইড করার চেষ্টা করার আগে সে তার ডায়েরিতে সবকিছু সত্য লিখে রেখে গিয়েছিল আর সিয়াং সেই ডায়েরিটা পড়ে সবকিছু জেনে গিয়েছিল। তবে সে যেহেতু সব জেনে গিয়েছিল এরপরেও সে পুলিশকে সব সত্য জানায়নি, এজন্য ইরিনের আত্মা তার উপরেও খুব রাগ হয় এবং তাকেও সবসময় মারার চেষ্টা করত। আয়ন মনে করে তার মেয়ের খুনিদের বিষয়ে পুলিশের কাছে সত্যিকারের স্টেটমেন্ট দিয়ে সিয়াং এর বোন চাইলে তাদের শাস্তি পাওয়াতে পারত, কিন্তু সে এটা করেনি। এজন্য সেদিনের পর থেকে ইরিনের মা সিয়াং এর বোনের ওপরেও প্রচন্ড রেগে আছে, সে তাকেও মেরে ফেলবে। আর লাস্টে যে প্রশ্নটি রয়েছে আয়ন কেন তান্ত্রিক মইয়ংকে মারলো, এর কারণ হচ্ছে সে তার পথে বাধার সৃষ্টি করেছিল। সে ওই 5 জন স্টুডেন্টকে বাঁচানোর চেষ্টা করছিল, এজন্য বাধ্য হয়ে সে তাকেও মেরেছে। আর এই ব্যাপারটা সে আগে থেকেই বুঝতে পেরেছিল, এই কারণেই মহিষ শুরুতে তাকে প্রথম দেখে সে ঘাবড়ে গিয়েছিল। তখন থেকে সে প্ল্যান করে রেখেছিল তার পথে যেই আসবে তাকে সে মেরে ফেলবে, আর সে তাই করেছে। এরপর সে তার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য হসপিটালে সিয়াং এর বোনকে মারতে আসে। সেই সময় সেখানে জেমিনের মা চলে আসে আর সিয়াং এর বোনকে বাঁচিয়ে নেয়। অপরদিকে হিমিন যেহেতু আত্মাদের কথা শুনতে পেত কিংবা তাদের দেখতে পেত, তাই ইরিনের আত্মা তাকে বলে তোমার ভেতরে অনেক শক্তি আছে, আমার মায়ের ব্ল্যাক ম্যাজিকের কারণে আমিও খারাপ হয়ে গেছি, আমি আমার সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে চেয়েছিলাম, আমি শুধুমাত্র চেয়েছিলাম বখাটে ওই 5 জনের শাস্তি হোক। অবশেষে আমি সেই 5 জনের শাস্তি দিতে পেরেছি, কারণ ওই 5 জনের জন্য স্কুলটাতে অন্যায়গুলো হতো। এজন্য এখানে সিয়াং এর বোন কোনোভাবেই দায়ী নয়, কারণ সেও একজন ভিকটিম, সে শুধুমাত্র তাদের উপরে
ভয় পেয়ে পুলিশের কাছে মিথ্যা সাক্ষী দিয়েছিল, কিন্তু এজন্য সে অনুতপ্ত হয়ে সুইসাইড করার চেষ্টা পর্যন্ত করেছিল। আপাত দৃষ্টিতে সে নিজের ভুলটা বুঝতে পেরেছে, আর আমি এখন আমার ভুল বুঝতে পেরেছি। ওই 5 জনকে মেরে ফেলার পর আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। তাছাড়া আমার মায়ের ব্ল্যাক ম্যাজিকের কারণে আমি আত্মাদের দুনিয়াতে যেতে পারছি না। আমি স্কুলটাতে আটকে আছি, তাই তোমার শক্তি দ্বারা তুমি আমাকে আত্মাদের দুনিয়াতে পাঠিয়ে দিলে আমি তোমার কাছে চিরঋণী হয়ে থাকবো। আর এবার ইরিন তাকে তার শক্তি সঠিকভাবে ব্যবহার করতে শিখিয়ে দেয়, আর এই কথা শুনে হিমিন তার শক্তি দ্বারা ইরিনকে সেখান থেকে মুক্ত করে দেয়। ইরিন মুক্ত হয়ে সোজা তার মায়ের কাছে যায়। আপনারা তো আগে জানেন তার মা প্রতিশোধ নেওয়ার জন্য হসপিটালে এসেছিল। তখনই ইরিন সেখানে এসে তার মাকে এসব কিছু বন্ধ করতে বলে, আর বলে তুমি কালো জাদু করে যদি মারা যাও তাহলে তোমার আত্মারও খুব কষ্ট হবে। এরপর সে তার মাকে জড়িয়ে ধরে আর তার কাছ থেকে বিদায় চেয়ে বলে, মা আমি আমার প্রতিশোধ নিয়ে নিয়েছি, আমি আর কাউকে মারতে চাই না, কারণ বাকি সবাই নির্দোষ। আর আমি তোমার মতো একজন মা পেয়ে সত্যি অনেক খুশি মা, আমি পরের জন্মেও তোমার মেয়ে হয়ে জন্ম নিতে চাই। এসব বলার পর সে তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আত্মাদের দুনিয়াতে চলে যায়। ইরিনের মা খুব কষ্ট পায় তার মেয়ের চলে যাওয়াতে, আর যেহেতু এখন আর কেউ নেই তার, আর এই পৃথিবীতে বেঁচে থেকে তার আর কিছু করার নেই, এজন্য সে সবকিছু বুঝতে পেরে ভারাক্রান্ত মন নিয়ে হসপিটাল থেকে বাইরে লাফিয়ে আত্মহত্যা করে। আর এদিকে হিমিন আর সিয়াংকে দেখা যায় এদিকে সবকিছু ঠিক হয়ে গেছে। এরপর হিমিন যখন তার ভালোবাসার কথা সিয়াংকে বলতে যাবে তখন সে জানতে পারে আসলে সিয়াং আগে থেকে অন্য কাউকে ভালোবাসে। এ কথা শুনে হিমিনের মন খুব খারাপ হয়। এরপরও সে তার কষ্ট কাউকে বুঝতে দেয় না। সিয়াং তখন তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করার জন্য যায়, আর এই সব কিছু শুনে হিমিন সিয়াং এর জন্য যে চকলেটটা কিনেছিল সেটা সে তাকে দেয় না। তখন কিন্তু জেমিন হিমেনের সঙ্গে ছিল, কারণ সে মনে মনে হিমেনকে পছন্দ করতে শুরু করেছে। পরের দিন হিমেন যখন সেই চকলেটটা জেমিনকে দেয় তখন সে খুব খুশি হয়, আর এখান থেকে তাদের মাঝে নতুন এক সম্পর্কের শুরু হয়। তাহলে কি এই গল্পের এখানেই শেষ? না, এখনো একটা বড় টুইস্ট বাকি আছে। মুভির শেষ দৃশ্যে আমাদের দেখানো হয় এখনো এই স্কুলে আত্মারা ঘুরে বেড়াচ্ছে। এখন আপনারা একটা জিনিস একটু মনে করে দেখুন তো, এই স্কুলে আপনারা কি শুধুমাত্র ইরিনের আত্মাকে দেখেছিলেন? না, আপনারা এই স্কুলে ওয়াচম্যানের আত্মাকে দেখেছিলেন, যে কিনা গলায় ফাঁসি দিয়ে মারা গিয়েছিল, আর পাশাপাশি আরো অনেক আত্মাকে আপনারা দেখতে পেয়েছিলেন। যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন ইরিনের আত্মা কিন্তু কখনো হিমিনকে মারতে চায়নি, কারণ একটা দৃশ্যে আমরা দেখেছি সে হিমিনকে সামনে পেয়েও তাকে মারেনি, তবে সে জেমিনকে মারার চেষ্টা করেছিল, কারণ জেমিন তার পথে বাধার সৃষ্টি করছিল। কিন্তু প্রশ্ন হলো মুভির একটা দৃশ্যে হিমিনকে অনেকগুলো আত্মারা আক্রমণ করেছিল, এর মানে এই স্কুল এখনো অভিশাপ মুক্ত হয়নি। এই স্কুলে এখনো আরো অনেক আত্মারা ঘুরে বেড়াচ্ছে। স্কুলের ওয়াচম্যান গলায় ফাঁসি দিয়ে মারা গিয়েছিল, এর কারণটা কি? আর এতগুলো আত্মারাও এই স্কুলে মারা গিয়েছে বা র্যাগিং এর জন্য সুইসাইড করেছে, এই জন্যই তাদের আত্মা এই স্কুলে বহুকাল ধরে বন্দী হয়ে আছে, যে কারণে এই স্কুলটা এখন পর্যন্ত অভিশপ্ত। এখন এই স্কুলটা ছাত্রছাত্রীদের জন্য নিরাপদ নয়। আর এই সিনেমাটি এখানেই শেষ হয়। তো কেমন লেগেছে আজকের ভিডিওটি জানাতে ভুলবেন না। আর এই টাইপের হরর মুভি মাঝে মধ্যে যদি আপনারা দেখতে চান তাহলে সেটা কমেন্ট করে আমাকে জানাবেন, আমি অবশ্যই এই টাইপের হরর মুভি মাঝে মধ্যে নিয়ে আসবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। টেক লাভ এন্ড প্লিজ ওয়েট ফর নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।